দ্য মার্ডার কেস অব দ্য লিজেন্ড অব বাংলাদেশি সিনেমা। 29 বছর পর এই বহুল বিতর্কিত কেসের খাতা খুলল আরেকবার, এইবার মার্ডার কেসের তকমা নিয়ে। 20 অক্টোবর রমনা থানায় সালমান শাহের মামা আলমগীর কুমকুম মামলাটি করে আবার লাইমলাইটে নিয়ে আসেন কেসটাকে। আদালতের রায়ের পরেও এটা এমন একটা কেস যেটার ফলাফলকে শুধু সালমান শাহের পরিবার অবিশ্বাস করে, বিষয়টা আসলে এমন না, বরং বলা যায় যে পুরো বাংলাদেশের মানুষ আসলে বিশ্বাস করে কেসটা এখনো অমীমাংসিত। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে অকালে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই লিজেন্ডারি নায়ক। সাথে প্রশ্ন রেখে গেছেন, তার মৃত্যু কি আত্মহত্যা নাকি ঠান্ডা মাথায় ঘটানো কোনো হত্যাকাণ্ড? কি কারণে এতদিন পরে এই কেসটাকে হত্যাকাণ্ড নাম দেওয়া হলো? কেনই বা এতদিনে একে আত্মহত্যা বলে চালানো হচ্ছিল? বাংলাদেশের অন্যতম বিখ্যাত রহস্যময় এই অমীমাংসিত কেস স্টাডি নিয়েই আজকের ভিডিও। কারো কাছে স্বপ্নের নায়ক, কারো কাছে বাংলা সিনেমার রাজপুত্র, কেউ আবার তাকে 90-এর দশকের সবচেয়ে স্মার্ট নায়কের অভিধা দিয়ে থাকেন। তবে ক্ষণজন্মা এই নায়ককে যে অভিধাই দিন না কেন, তিনি আসলেই বাংলা চলচ্চিত্রের বাক বদলের ইতিহাস তৈরি করে গেছেন। মায়াবী চাহনির রোমান্টিক এই নায়ক হলেন সালমান শাহ। বাংলাদেশের মানুষ তাকে সালমান শাহ নামে জানলেও তার আসল নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন, কমল উদ্দিন চৌধুরী ও নীলা চৌধুরীর বড় ছেলে। 90 দশকে কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়া হার্ট থ্রোব ইমনকে সবাই সালমান শাহ নামে চিনতে থাকে। এরপর একে একে 27টা সিনেমা উপহার দেয় সালমান শাহ। অল্প দিনেই বাংলা সিনেমায় হিরো বনে যাওয়া সালমান শাহের ক্যারিয়ার যতটা রঙিন ছিল, ততটাই অন্ধকারে কালো কুচকুচে ছিল পার্সোনাল লাইফটা। 1992 সালে 20 ডিসেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করে সালমান শাহ আর তার স্ত্রী সামিরা। বিয়েটা ভালোবাসার হলেও এই বিয়ে নিয়ে প্রশ্ন উঠল মাত্র 3 বছরের ভেতর। এর জন্য অনেকেই দায়ী করেন সালমান শাহর সাথে চিত্রনায়িকা শাবনূরের ঘনিষ্ঠতাকে। সালমান আর শাবনূরের তখন একত্রে প্রায় 14টা সিনেমা করা হয়ে গেছে। পত্রপত্রিকায়, নিউজ মিডিয়া পাড়ায় তাদের নিয়ে যেন গুঞ্জনের শেষ নাই। এরপরেই সালমান শাহের রহস্যজনক মৃত্যু। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। তার স্ত্রীর ভাষায় আত্মহত্যা করেছিল সে। আগের দিন মানে 5 সেপ্টেম্বর সালমান শাহের জীবন ছিল কর্মব্যস্ত। এফডিসিতে চলছিল প্রেম পিয়াসী ছবির ডাবিং। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন চিত্রনায়িকা শাবনূর। সালমান শাহ তার বাবাকে ফোন করে বলেন সামিরাকে সাউন্ড কমপ্লেক্সে আনতে। ফোন পাওয়ার পরপরই তার বাবা সামিরাকে নিয়ে এফডিসিতে পৌঁছান। কিন্তু সামিরা এসেই দেখতে পায় সালমান শাহ শাবনূর ডাবিং রুমে বসে খুনসুটি করছেন। একেতে সালমান আর শাবনূরকে নিয়ে যে গুঞ্জন চলছে সেটা নিয়ে সামিরা ছিলেন প্রচন্ড বিরক্ত। তার উপরে নিজের চোখের সামনে এরকম একটা দৃশ্য দেখা সামিরার জন্য রেগে যাওয়াটা খুবই স্বাভাবিক ছিল। সালমানের বাবা চলে যাওয়ার পর সামিরাও দ্রুত গাড়িতে ওঠেন। অবস্থা জটিল বুঝতে পেরে একই গাড়িতে ওঠেন সালমান শাহ ও চিত্র পরিচালক বাদল খন্দকার। কিন্তু গাড়িতে বসে একটি বারও কথা বলেননি সালমানের স্ত্রী সামিরা, বরং তাকে বোঝাতে থাকেন বাদল খন্দকার। গাড়ি এফডিসির গেট পর্যন্ত গেলে সালমান নেমে যান প্রধান ফটকের সামনে। তার সঙ্গে বাদল খন্দকারও নেমে পড়েন। ওখানে কিছুক্ষণ আড্ডা দেন। তারপর ডাবিং রুমে ফিরে গেলেও সেদিন আর ডাবিং হয়নি। রাত 11টায় ইস্কাটন রোডের ফ্ল্যাটে পৌঁছে দেন বাদল খন্দকার। সেই রাতে কি হয়েছে সেটা নিয়ে নানান ধরনের অভিমত আছে। তবে সালমান আর সামিরার মাঝে যে দ্বন্দ্ব ছিল সেই ব্যাপারটা কিন্তু স্পষ্ট। 6 সেপ্টেম্বর নীলা চৌধুরীর সাক্ষাৎকার অনুযায়ী সেদিন সকাল 9:30টায় তিনি সালমানের বাবা আর ছোট ভাইকে নিয়ে গেছিলেন নিউ ইস্কাটনের বাসায় সালমান শাহের সঙ্গে দেখা করতে। তাদের গ্রামের বাড়ি সিলেট যাওয়ার কথা ছিল সেদিন। ইস্কাটনের বাসায় যাবার পর সামিরা জানায় সালমান ঘুমাচ্ছে। খানিক পরে 11টার দিকে একটা ফোন কল আসে নীলা চৌধুরীর বাসায়। দ্রুত সালমান শাহের বাসায় যায় তারা। গিয়ে দেখে বাসার সামনে পার্লারের কয়েকজন মেয়ে তারা হাত পা মালিশ করে দিচ্ছে। নীলা চৌধুরীর ভাষায় তিনি মনে করেছিলেন তার ছেলে হয়তো অজ্ঞান হয়ে গেছে, কিন্তু পরক্ষণে বুঝতে পারে মৃত্যু প্রায় ছুঁয়ে ফেলেছে তাকে। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু ততক্ষণে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই নক্ষত্র। কিন্তু আসল কাহিনী শুরু হয় এই মৃত্যুর পর থেকেই। সালমানের মৃত্যুকে সামিরা প্রথম থেকেই আত্মহত্যা বলে চালিয়ে যাচ্ছিল, কারণ লাশ সিলিং থেকে নামানো হয়েছিল। কিন্তু এই দাবি কিছুতেই মেনে নেয়নি সালমান শাহের পরিবার। 1997 সালে 19 জুলাই হঠাৎই রিজভী আহমেদ ওরফে ফরাদ নামে এক যুবক গ্রেপ্তার হয়। বলা হয় তিনি সালমান শাহের খুনের সাথে জড়িত। এই ভিত্তিতে 24 জুলাই ছেলেটিকে হত্যা করেছে অভিযোগে মামলা করেন সালমান শাহের বাবা কমল উদ্দিন আহমেদ চৌধুরী। যদিও এই মৃত্যু পরে অপমৃত্যুর নাম পায়। 2 জায়গা ময়না তদন্ত হওয়ার পর আর কোনো আলামত খুঁজে না পাওয়া যাওয়ায়
1997 সালের 5 নভেম্বর সিআইডির চূড়ান্ত প্রতিবেদনের মাধ্যমে সালমানের মৃত্যুকে রায় দেন আত্মহত্যা বলে। কিন্তু আবার মেনে নিতে পারেনি সালমান শাহের পরিবার, তাই প্রত্যাখ্যান করে রিভিশন মামলা করেন সালমান শাহের বাবা। এরপর থেকে বারবার চলতে থাকে রিভিশন মামলা। প্রতিবারের ফলাফল আসে অপমৃত্যু বা আত্মহত্যা। এই কেস চলতে চলতে মারা যান সালমান শাহের বাবা। কেস চালিয়ে নিতে থাকেন তার মা। প্রায় 29 বছর পর এই মামলার নাম পেল মার্ডার কেস। রিজভী আহমেদ, যাকে সালমানের হত্যা সন্দেহে আটক করা হয়েছিল, তিনি এই মামলার রাজসাক্ষী হিসেবে জন্ম দিয়েছিলেন। স্বীকারও করে নিয়েছিলেন সালমানকে হত্যা করে সাজানো হয়েছিল আত্মহত্যার নাটক। তিনি নিজেও সেই হত্যায় জড়িত ছিলেন, সাথে জবানবন্দি দেন কিভাবে এই হত্যার সাথে জড়িত ছিল সালমানের স্ত্রী সামিরা, তার মা ডন, আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড সহ আরো বেশ কয়েকজন। এমনকি এটাও জানান সালমানের যিনি শাশুড়ি ছিলেন তিনি অর্থাৎ রিজভী আহমেদকে 12 লক্ষ টাকা দিয়েছিলেন সালমান শাহকে হত্যা করার জন্য। আশ্চর্যজনক ব্যাপার হলো, রিজভী আদালতে স্বেচ্ছায় 164 ধারায় জবানবন্দি দিলেও পরে যখন তদন্তকারী কর্মকর্তা রিজভীকে জেলখানায় আবার জিজ্ঞাসাবাদ করেন তখন হুট করে অস্বীকার করে বসে। এর থেকেও আশ্চর্যজনক ব্যাপার হলো, খুনের মতো অপরাধ স্বীকার করার পরেও কিছুদিন বাদেই জামিনে ছাড়া পেয়ে যায় রিজভী। সেদিন রাতে সুযোগ বুঝে দেশ ছেড়ে পালিয়ে যায়। তবে কি নাম ফাঁস করায় কোনো রকম চাপ এসেছিল তার উপরে? একজন খুনের দায়ে আটক হওয়া অপরাধীকে কে বা কারা আসলে পালানোর সুযোগ করে দিয়েছিল, উত্তরগুলো এখনো অজানা। সেই রিজভী পরবর্তীতে দাবি করেছিল তাকে জোর করে এই জবানবন্দি দেওয়ানো হয়েছিল নীলা চৌধুরীর নির্দেশে, যদিও কোনো প্রমাণ দেখাতে পারেনি সে। 2017 সালে হুট করে ইউটিউবে একটা ভিডিও আপলোড করেন সালমান শাহের সেই সময়কার প্রতিবেশী, তার স্ত্রী সামিরার ঘনিষ্ঠ বন্ধু বিউটিশিয়ান রাবেয়া সুলতানা ওরফে রুবি। তার মানে যে বিল্ডিং এ থাকতেন তার সামনে মেফেয়ার নামে একটা বিউটি পার্লার চালাতেন এই রুবি। হুট করে ভিডিওতে রুবি এসে দাবি করেন সালমান শাহের মৃত্যু কোনো অপমৃত্যু বা আত্মহত্যা না, বরং এটা প্রি প্ল্যান্ড মাস্টার মাইন্ডের একটা হত্যাকাণ্ড। রুবির স্বামী ও তার পরিবার মিলে তার ছোট ভাই রুবিকে দিয়ে খুন করিয়েছিল সালমান শাহকে। এমনকি এরপর হত্যা করা হয়েছিল রুবিকেও। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই রুবি নামের ব্যক্তিটি কিন্তু সালমানের মায়ের করা হত্যা মামলার 8 নাম্বার আসামি। এমন বিতর্কিত একটা ভিডিও দেওয়ার কিছুক্ষণ পরই আবার মতামত পাল্টে নতুন একটা ভিডিও দেয় সে। প্রশ্ন হচ্ছে, নিজ থেকে সাক্ষী দেওয়ার পরেও কেন বারবার মতামত পাল্টাচ্ছে আসামিরা? তাহলে সত্যি কথা বলার কারণে তাদের উপর কি কোনো থ্রেট আসছে যে তাদের জীবন নাশের হুমকি আছে? জীবনের মায়ায় কি তারা পাল্টে দিচ্ছে তাদের জবান? এরপর সর্বশেষ 2020 সালে পিবিআই চূড়ান্ত তদন্তে সালমান শাহের আত্মহত্যার প্রমাণ করতে 5টি কারণ দেখানো হয়। চিত্রনায়িকা শাবনূরের সাথে অতিরিক্ত অন্তরঙ্গতা, স্ত্রী সামিরার সাথে দাম্পত্য কলহ, অতিরিক্ত ইমোশনাল হওয়ার কারণে একাধিকবার আত্মহত্যার চেষ্টা, মায়ের প্রতি অসীম ভালোবাসা যা পরে জটিল বেড়াজালের পরে অভিমানে রূপ নেয়, সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনে অপূর্ণতা বা কলহ। বরাবরের মতো এটাও আসলে মেনে নেয়নি সালমান শাহের পরিবার। আবারও রিভিশন মামলার আবেদন করা হয়। 4 বছর পর এই বছর এই প্রথম সেটা হত্যা মামলার নাম পেল। প্রশ্ন হলো, এত বছরের অপমৃত্যু হুট করে হত্যা মামলায় পরিণত হলো কিভাবে? উত্তর হলো, এর পেছনে আসলে কয়েকটা ফ্যাক্টর কাজ করেছিল। চূড়ান্ত শুনানিতে উল্লেখ করা হয়েছিল সালমান শাহর মৃত্যুর দিন অভিনেতার বুকের বাম পাশে কালো দাগ ছিল। এটাও উল্লেখ করা হয় ঘরে সিরিঞ্জ ও স্ত্রীর ব্যাগে ক্লোরোফর্ম ওষুধ পাওয়া যায়, যেই পোস্টমর্টমের রিপোর্টের ভিত্তিতে এটাকে আত্মহত্যা বলা হচ্ছিল। অভিনেতার স্বজনদের অভিযোগ, সেই পোস্টমর্টমের রিপোর্টে বড়সড় গরমিল ও গোজামিল দিয়ে সাজিয়েছিল সিবিআই। সব মিলিয়ে অভিযোগগুলো আমলে নিয়ে সালমান শাহের অপমৃত্যু মামলাকে হত্যা মামলার নির্দেশ দিল আদালত। আবার এই রায়ের সাথে বিখ্যাত নায়কের রহস্য নিয়ে কথা বলছে মানুষ। এই কেসটাই সত্যি কথা বলতে বেশ কয়েকটা ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করা যায়। আসামি তালিকায় একটা নাম দেখতে পাওয়া যায়, যার নাম আজিজ আহমেদ ভাই। ভাই শব্দটাই মাফিয়া ভাবটাই বেশি। নামে ব্যবসায়ী হলেও মাদক পাচার, খুন, এমনকি ইন্ডিয়ার অপরাধ জগতের ডন দাউদ ইব্রাহিমের সাথে সম্পর্ক থাকার গুরুতর অভিযোগ আছে তার বিরুদ্ধে। শোনা যায় সালমানের স্ত্রী সামিরার সাথে এক পার্টিতে ঘনিষ্ঠ ব্যবহার করার কারণে সালমান রাগ করে থাপ্পড় মারেন তাকে। অনেকেই সেটাকে আসলে একটা মোটিভ হিসেবে ধরে। আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধে আসলে শুধু এই একটা অভিযোগ না, পত্রিকার সাংবাদিককে হত্যা, আবার সালমান শাহের মৃত্যুর পর আরেক চিত্রনায়ক সোহেল চৌধুরীকে হত্যার অভিযোগেও তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
যেটা বছরখানেক আগে আবার খালাসও হয়ে গেছে। আবার সামিরার সাথে সিনেমার ভিলেন ডনের অনৈতিক সম্পর্ক, কিংবা সালমান শাহের সাথে শাবনূরের ঘনিষ্ঠতার প্রতিশোধকে সব ঝামেলার মূল ভাবে মানুষ। হাজার মানুষের হাজার রকম ধারণা। আসলে একটা ঘটনার সাথে যে ফ্যাক্টসগুলো থাকে এগুলোর সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে অনেক মিথুন। তবে মানুষের ধারণা যাই হোক না কেন, আসামিরা বেশিরভাগই নির্দোষ দাবি করে আসছে সেই শুরুর থেকেই। শুধু তাই না, তারা কেউ থাইল্যান্ডে, কেউ যুক্তরাষ্ট্রে, কেউ বা আত্মগোপনে লুকিয়ে আছে। অনেকের আবার বহুদিন ধরে কোনো খোঁজ খবর নাই। দেশের আইন যখন অপরাধীকে খুঁজছে তখন সন্দেহভাজনেরা অনেকেই আসলে দেশের বাইরে। তবে স্বীকার করতে বাধা নেই, মৃত্যু জটিল রহস্যের সমাধান হোক বা না হোক, সালমান শাহ আজীবন হয়ে থাকবে বাংলা চলচ্চিত্রের একটা নক্ষত্র। মাত্র 3.5 বছর অভিনয় করা সালমান শাহ অভিনয় দিয়ে বাংলা চলচ্চিত্রে এমন একটা জায়গা বানিয়েছেন যেটা তার মারা যাওয়ার পরেও যাদের জন্ম হয়েছে তাদের মাঝেও আছে সালমান শাহের ক্রেজ হয়ে। এখন শুধু এটাই মিলানো বাকি যে এটা কি মার্ডার নাকি